সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করব তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে, আমি চেষ্টা করব তার সমাধানের ব্যবস্থা করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করতে যাচ্ছি আমার আজকের ক্লাস। আজ আমি তোমাদেরকে এই উদ্দীপকের আলোকে গাণিতিক সমস্যার সমাধান করে দেখাবো। চলো উদ্দীপকের তথ্যটি একটু পড়ে নেই। জননী অ্যান্ড সন্সের হিসাব বই হতে 2020 সালের এপ্রিল মাসের মজুদ সংক্রান্ত নিচের তথ্যসমূহ সংগ্রহ করা হয়েছে। এপ্রিল 1, প্রারম্ভিক উদ্বৃত্ত 100 একক, প্রতি একক 20 টাকা। এপ্রিল 8, ক্রয় 900 একক, প্রতি একক 21 টাকা। এপ্রিল 12, বিক্রয় 600 একক। এপ্রিল 16, ক্রয় 500 একক, প্রতি একক 22 টাকা। এপ্রিল 22, বিক্রয় ফেরত 80 একক। এপ্রিল 25, পরিবহনে বিনষ্ট 50 একক, 16 তারিখে ক্রয়কৃত। এই যে 16 তারিখে পণ্য কিনেছিলাম, সেখান থেকে পরিবহনে বিনষ্ট হয়েছে 50 একক। এপ্রিল 28, ক্রয় 270 একক, প্রতি একক 23 টাকা। এপ্রিল 30, বিক্রয় 1000 একক। কতে চেয়েছে মোট ক্রয়ের পরিমাণ ও মূল্য নির্ণয় করো। আর খতে চেয়েছে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। গতে চেয়েছে জননী অ্যান্ড সন্স এর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এই তথ্যগুলোর সমাধান আমরা আজকে তোমাদেরকে করে দেখাবো। চলো প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নেই। মোট ক্রয়ের পরিমাণ ও মূল্য নির্ণয় করার জন্য আমি এই ছকটি প্রস্তুত করেছি। এখানে আমি সমাধানটি এখন করে দেখাবো। অঙ্কটি ছিল 2020 সালের, তো এখানে 2020 সাল আগে লিখে নিই। এপ্রিল 8 তারিখে ক্রয় ছিল উদ্দীপকে। এপ্রিল 8 তারিখে ক্রয় ছিল 900 একক, প্রতি একক 21 টাকা। 900 একক, প্রতি একক 21 টাকা যদি হয়, এখানে আমি লিখব ক্রয় 900 একক 21 টাকা। তাহলে 900 একক 21 টাকা হলে টোটাল টাকা হয় 18,900 টাকা। 18,900 টাকা। এরপরে 16 তারিখ আবারও ক্রয় করা হয়েছিল। এপ্রিল 16, 500 একক, প্রতি একক 22 টাকা। 500 একক, প্রতি একক 22 টাকা, তাহলে হবে মোট 11,000 টাকা। এরপরে আবারও ক্রয় ঘটেছিল 28 তারিখে। ক্রয় করা হয়েছিল 270 একক। এখানে প্রতি এককের দাম ছিল 23 টাকা। তাহলে 270কে 23 দিয়ে গুণ করলে আমার মোট মূল্য দাঁড়ায় 6,210 টাকা। 6,210 টাকা। এবার আমি সবগুলো যোগ করে দিব। এখানে আমার সবগুলো যোগ করলে হয় 1,670 একক। 1,670 একক। আর টাকা যদি যোগ করি তাহলে হয় 36,110 টাকা। 36,110 টাকা। এখানে লিখে দেই মোট। এভাবেই আমাকে ক নম্বর প্রশ্নের সমাধান করতে হবে। এবার আমি চলে যাব আবার খ নম্বর প্রশ্নের সমাধান, যেখানে বলেছে উদ্দীপকের আলোকে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে। মাল খতিয়ানের জন্য ছক প্রস্তুত। অঙ্কটি
20 সালের ছিল, আমি প্রথমে 2020 সাল লিখে নেই। 2020 এপ্রিল 1 উদ্বৃত্ত ছিল। উদ্বৃত্ত ছিল 100 একক, প্রতি একক 20 টাকা। আমরা লিখব এটা এখানে 100 একক প্রতি একক 20 টাকা করে যদি হয়, মূল্য হবে 2000 টাকা। উদ্বৃত্ত বসানো শেষ হয়ে গেছে। এবার আমি এটাকে দাগ টেনে বন্ধ করে দিব। প্রত্যেকটি ঘটনা লিপিবদ্ধ করার পর আমাকে এইভাবে বন্ধ করে দিতে হবে। তারপরের ঘটনা ঘটেছে এপ্রিল মাসের 8 তারিখে। এপ্রিল 8 ক্রয় করা হয়েছে 900 একক 21 টাকা করে। 900 একক 21 টাকা। 900 একক 21 টাকা করে হলে মূল্য হবে 18,900 টাকা। 18,900 টাকা। আগের উদ্বৃত্ত ছিল 100 একক 20 টাকা করে 2000 টাকা। আর এখন কেনা হলো 900 একক 21 টাকা করে 18,900 একক। 8 তারিখের ক্রয় লেখা শেষ। এবার আমরা এটাকে ক্লোজ করে দিব। এরপরে যাব আমরা তার পরবর্তী ঘটনা 12 তারিখ। 12 তারিখে বিক্রয়ের কথা বলেছে। 600 একক বিক্রয়। তাহলে লিখি আগে বিক্রয়। বিক্রি করব 600 একক, আমরা বিক্রয় কলামে লিখব। এখন আমার এই পদ্ধতির নাম হচ্ছে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। আগের পণ্য বিক্রি করতে হবে আগে, তারপরেরটি পরে। তো আমার 600 একক বিক্রি করতে গেলে আগে তো পণ্য আছে 100 একক, আগে এই 100 বিক্রি করব। আগে এই 100 বিক্রি করার পর আরও আমার 500 বিক্রি করতে হবে। এই 900 থেকে আমি 500 বিক্রি করব। এই হলো মোট 600। তাহলে আগে ফিফো পদ্ধতি হওয়াতে আগের লটের মাল আগে বিক্রি করে দিব। এই যে 2000 টাকায় 20 টাকা রেটে যে এটা আগে বিক্রি করব 2000, এবং এই 900 থেকে 500 বিক্রি করব 21 টাকা করে। তাহলে 500 গুণ 21 হচ্ছে 10,500 টাকা। তাহলে আবার রয়ে যাবে 400 একক। এখানে এই 900 থেকে যেহেতু আমি 500 বিক্রি করেছি, আমার এখানে 400 রয়ে যাবে 21 টাকা করে। তাহলে এটা হবে 8,400 টাকা। শেষ হলো বিক্রয়ের কাজ। এবার আমি এটাকে ক্লোজ করে দিই। এবার যাব তার পরবর্তী ঘটনা 12 তারিখের পরে ঘটেছে 16 তারিখে। 16 তারিখে বলেছে ক্রয় 500 একক। ক্রয় 500 একক 22 টাকা করে। তাহলে 500 গুণন 22 হয় 11,000 টাকা। আগে ছিল 400, 21 টাকা করে 8,400 টাকা। আর এই মাত্র কেনা হলো 500 একক 22 টাকা করে 11,000 টাকা। এবার ক্লোজ করে দিব দাগ টেনে। তারপরে যাব আমরা পরবর্তী ঘটনা 16 তারিখের পরে 22 তারিখ। 22 তারিখে বিক্রয় ফেরত বলেছে 80 একক। লক্ষ্য করো, এই যে 22 তারিখে বলেছে বিক্রয় ফেরত 80 একক। এই 80 একক পণ্য এখন আমরা ফেরত দেব। বিক্রয় ফেরত। বিক্রয় করেছিলাম, আমার কাছ থেকে পণ্য চলে গিয়েছিল, এখন বিক্রয় ফেরতের কারণে আমার কাছে পণ্য আবার ফেরত চলে আসবে। তাহলে আমরা লিখব কোথায়? গ্রহণ কলামে লিখব 80 একক। এখন বিক্রয় করেছিলাম, লক্ষ্য করো বিক্রয় করেছিলাম কিন্তু আমরা 100 একক 20 টাকা করে, 500 একক 21 টাকা করে। এখন বিক্রয় ফেরতে লিখব কোনটি? আমাকে লক্ষ্য রাখতে হবে এটা
ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি হওয়ার কারণে আমাকে প্রথম লট থেকেই ফেরতের কাজটির সমাধান করতে হবে। তাহলে আমরা এই 80 একক পণ্য ফেরত পেয়েছি। দেখো এখানে বিক্রি করেছিলাম 500 একক 100 একক। ফিফো পদ্ধতি হওয়াতে আমরা এই 20 টাকা রেটের 100 একক বিক্রয়কৃত পণ্য থেকেই 80 একক পণ্য ফেরত পাব। তাহলে আমরা এখান থেকে এই 20 টাকা রেটেই ধরব 1600 টাকা লিখলাম। এখন আমরা লট সাজাবো। 21 টাকা রেট, 22 টাকা রেট আগেই ছিল, আর নতুন করে বিক্রয় ফেরতের কারণে 20 টাকা রেটে একটি পণ্য এসেছে। তাহলে এখানে হবে 80, 20, 1600, আর আগের ছিল 400, 21 টাকা রেটে 8400, আর এখানে আরও ছিল 500, 22 টাকা রেটে 11,000। এবার আমি পুরো ছক টেনে বন্ধ করে দিব, দাগ টেনে। বাইশ তারিখ শেষ। এরপরে আমি যাব পরবর্তী ঘটনায়, 25 তারিখ। 25 তারিখে বলেছে পরিবহনে বিনষ্ট 50 একক। লক্ষ্য করো উদ্দীপকটি, পরিবহনে বিনষ্ট 50 একক 16 তারিখে ক্রয়কৃত। এই 16 তারিখে কিনেছি, এখান থেকে 50 একক বিনষ্ট হয়েছে। 22 টাকা রেটে আমাকে বিনষ্টকৃত পণ্য লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমি পরিবহনে বিনষ্ট লিখব। পরিবহনে বিনষ্ট হয়েছে 50 একক। এতে করে আমার পণ্য কমে যাবে। আমরা বিক্রয় ঘরে লিখব। 22 টাকা করে কিনেছিলাম, 22 টাকা করেই আমার কাছ থেকে চলে যাবে 1100 টাকা। তাহলে অবস্থাটি কি দাঁড়ায় দেখো, এখানে 80 একক 20 টাকা করে এটা অক্ষতই থেকে যাবে, 400 অক্ষত থেকে যাবে। 22 টাকা রেটে যেহেতু, এখান থেকে আমার 50 একক পণ্য হ্রাস পেয়ে যাবে, এটা হবে 450। তাহলে 80 থেকে যাবে 20 টাকা করে 1600 টাকা। 400 এককেও কোনো সমস্যা নেই। 400 একক 21 টাকা করে 8400 টাকা। কিন্তু এই 500 থেকে পরিবহনে বিনষ্ট হয়েছিল 50 একক, তাহলে এখানে রয়ে যাবে 450 একক। এটার রেট হবে 22 টাকা করে। তাহলে হবে হচ্ছে 9900 টাকা। এভাবেই কাজ করতে হবে। দাগ টেনে বন্ধ করে দিতে হবে এখন। তারপরে যাব আমরা 28 তারিখে। 28 তারিখে বলেছে ক্রয় 270 একক। ক্রয় 270 একক। এই 270 একক কিনেছিল 23 টাকা করে। তাহলে 270 গুণ 23 হয় 6210 টাকা। লটে দেখো আগে থেকে 3 ধরনের প্রোডাক্ট ছিল, এখন আবার একটা প্রোডাক্ট কিনেছে, মোট 4 ধরনের প্রোডাক্ট লটে থাকবে। তাহলে প্রথমে লিখব আমরা 80, 20 করে 1600 টাকা, 400 একক 21 টাকা করে 8400 টাকা, 450 22 টাকা করে 9900 টাকা, আর এইমাত্র কেনা হলো 270 একক 23 টাকা করে, 6210 টাকা। এবার আবার দাগ টেনে এটাকে ক্লোজ করতে হবে। এরপরে যাব আমরা আমার লাস্ট ঘটনা, এপ্রিল 30। এপ্রিল 30-এ বলেছে বিক্রয় করা হয়েছে 1000 একক।
এখন দেখো, আমার 1000 একক করতে গেলে আমার পদ্ধতির নাম যেহেতু ফিফো, উপর থেকে বিক্রি করা শুরু করতে হবে। 1000-এর জন্য প্রথমে 80 একক বিক্রি করব, তারপরে 400 একক বিক্রি করব, তারপরে 450 একক বিক্রি করব, তারপরে আরও যদি বিক্রি করার প্রয়োজন পড়ে 1000 একক হতে, তাহলে 270 থেকে আরও কিছু পণ্য আমরা নিয়ে বিক্রি করব। তাহলে আমি দেখি, আগে বিক্রি করতে থাকি। 80 একক প্রথমে বিক্রি করব 20 টাকা করে, 1600 টাকা। আমার 1000 একক টোটাল বিক্রি করতে হবে। তারপরে 400 একক বিক্রি করব 21 টাকা করে, 8400 টাকা। এরপরে বিক্রি করব 450 একক। এই 450 একক বিক্রি হবে 22 টাকা করে, 9900 টাকা। দেখি একটু কত বিক্রি হলো। আমার 1000 তো টোটাল বিক্রি করার কথা ছিল, আমি একটু দেখে নিই কতটুকু বিক্রি হয়েছে। 1000 বিয়োগ 80 বিয়োগ 400 বিয়োগ 450, আমার আরও 70 একক বিক্রি করা বাকি রয়েছে। আমাকে আরও 70 একক পণ্য বিক্রি করতে হবে। তাইলে বিক্রি করতে গেলে আমার ওই যে 270 আছে, এই 270 থেকে 70 একক বিক্রি করে দিব। টোটাল 1000 একক বিক্রি হয়ে যাবে, আমার কাছে রয়ে যাবে 200 একক পণ্য। তাহলে আমি আর 70 একক পণ্য বিক্রি করব। 23 টাকা রেট, 1610 টাকা। তাহলে এখানে রয়ে যাবে 200 একক। 23 টাকা রেটে 4600 টাকা, মানে 4600 টাকা। এরপরে আমি দাগ টেনে ক্লোজ করব। নিচে আমি সমাপনী মজুদের জন্য জায়গা করব। এখানে লিখব আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এপ্রিল মাসের লাস্ট ডেট হচ্ছে 30 তারিখ। 30 তারিখে সমাপনী উদ্বৃত্ত দেখাতে হবে আমাকে। এখানে 200 একক মূল্য দেখানোর প্রয়োজন নেই, 4600 টাকা। এই হলো কাজ। এভাবেই আমাকে মাল খতিয়ানটি প্রস্তুত করতে হবে। এবার আমি চলে যাব আমার গ নম্বর প্রশ্নের সমাধান, যেখানে বলেছে এই অঙ্কের মাধ্যমে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে। এখন গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো তোমাদের, যেখানে চেয়েছে জননী অ্যান্ড সন্সের বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমি যে একটু আগে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করেছি, সেই খতিয়ানের কিছু সহযোগিতা নিব, কারণ ওখানে অনেক কাজ রেডি করা রয়েছে। সেখান থেকে দেখে দেখে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টি নির্ণয় করব। আমরা এই বিক্রিত পণ্যের ব্যয় দুটো পদ্ধতি নির্ণয় করে তোমাকে দেখাবো। আশা করব যেই পদ্ধতিটি তোমার কাছে সহজ মনে হবে সেটি তুমি নিজের মতো করে আত্মস্থ করে নেবে। চলো আমরা সমাধানটি দেখে নেই। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে গেলে আমরা একটি সূত্র ব্যবহার করি। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয় যোগ করি এবং সমাপনী মজুত পণ্য বাদ দেই। এভাবেই আমরা মূলত বিক্রিত পণ্যের ব্যয় বের করি। তো আমরা এখানে কাজটি রেডি করে রেখেছি। আমার যে পূর্ববর্তী মাল খতিয়ান আমি প্রস্তুত করেছি, সেখানের তথ্য থেকে দেখে দেখে আমি কাজটি করেছি। লক্ষ্য করো, এপ্রিল মাসের 1 তারিখে ছিল প্রারম্ভিক মজুত পণ্য 100 একক 20 টাকা করে, মোট 2000 টাকার। এরপরে আমি 8 তারিখে ক্রয় করেছিলাম 900 একক 21 টাকা করে, 18,900 টাকা। 16 তারিখে ক্রয় করেছিলাম 500 একক 22 টাকা করে, 11,000 টাকা। 25 তারিখে আমার পরিবহনে কিছু পণ্য বিনষ্ট হয়েছিল, যেটা মাল খতিয়ান থেকে দেখে আমি এই তথ্যটি এখানে বসিয়েছি। 22 টাকা করে 50 একক, 1100 টাকার। আবার 28 তারিখে ক্রয় করেছিলাম 23 টাকা করে 270 একক পণ্য, যেখানে দাম ছিল 6,210 টাকা। এভাবে মোট ক্রয় প্রারম্ভিক মজুদের সাথে এই যে ক্রয় নিট ক্রয় যোগ করে আমার হয়েছে টোটাল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 37,010 টাকা। এখান থেকে আমরা যে কাজটি করব, এখন সমাপনী মজুত পণ্য বাদ দিব। সমাপনী মজুত পণ্য ছিল 200 একক 23 টাকা করে, 4,600 টাকা। তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় 3710 টাকা থেকে 4,600 টাকার সমাপনী মজুত পণ্য বাদ দিলে বিক্রিত পণ্যের ব্যয় হয় 32,410 টাকা।
এই নিয়মে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো। এবং এই সবগুলো তথ্য এইগুলো আমরা প্রশ্ন থেকে অথবা উদ্দীপক থেকে অথবা মাল খতিয়ান থেকে দেখে তথ্যগুলো আমরা নিয়ে এই সমাধানটি করতে পারবো। এটা হলো একটা পদ্ধতি। এখন আমি তোমাকে আরেকটা বিকল্প পদ্ধতি দেখাচ্ছি, যেটা এর বিকল্প নিয়ম অনুযায়ী করা যায়। এই যে বিকল্প আরেকটা নিয়ম বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য, আমরা মাল খতিয়ান যে করেছি সেই মাল খতিয়ান দেখে আমরা এই সমাধানটি করেছি। ওখানে আমাদের বিক্রয় বা ইস্যু কলামে এই তথ্যগুলো ছিল। আমি তোমাকে একটু মাল খতিয়ানটি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, এখানে আমি বিক্রয় লিখেছি 100 একক 20 টাকা করে 2000 একক। এরপরে এখানে লিখেছি 521 টাকা করে 10,500 টাকা। এটা 12 তারিখের বিক্রয় ছিল। তথ্যটি কোত্থেকে নিয়েছি আমি দেখো তো। এই তথ্যটি এই যে দেখো এখানে আছে, এই যে 120 টাকা করে 2000, 521 টাকা করে 10,500, এখান থেকে নিয়েছি আমি। এরপরে দেখো আবার একটু পরে এখানে আছে 50 একক 22 টাকা করে 11,000 একদম নিচে আছে 80 20 টাকা করে 1600। এই যে তথ্যগুলো, এই তথ্যগুলো নিয়েই মূলত আমি কাজগুলো করেছি, এখানের এই তথ্যগুলো। তাহলে আমরা এই মাল খতিয়ানটি করে এই অ্যাডভান্টেজটা এখান থেকে নিয়ে আমরা বিক্রিত পণ্যের ব্যয় সমাধানটি করব। তো আমার প্রথম কাজ হচ্ছে এই যে বিক্রয় লেখা। আমার মাল খতিয়ানে 2 ধরনের বিক্রয় ছিল। 2 ধরনের বিক্রয় আমি খতিয়ান দেখে এখানে বসিয়েছি। 12 তারিখের বিক্রয়ের পরিমাণ ছিল 12,500 টাকা। এরপরে আমার 22 তারিখে বিক্রয় ফেরত ছিল 80 একক 20 টাকা করে 1600 টাকা। এই যে আমি কোত্থেকে এনেছি এটা একটু দেখো। এই যে আমার মাল খতিয়ানে ছিল বিক্রয় ফেরত 80 1600 টাকা, এখান থেকে আমি এটা নিয়ে আমি এটা এখানে বসিয়েছি। এই যে এটা বাদ দিলাম, বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলাম। বাদ দেওয়ার পর রইল আমার 10,900 টাকা। আরেকটি বিক্রয়ের ঘটনা ঘটেছিল এই অঙ্কে, সেটা 30 তারিখে 1000 একক পণ্য বিক্রি করেছিলাম। তাহলে এই 1000 একক বিক্রয়ের এই যে রেটগুলো আমি একটু আগে তোমাকে মাল খতিয়ানে দেখিয়েছি, ওখান থেকে দেখে হুবহু কপি করে দিয়েছি। আরেকবার দেখাচ্ছি তোমাকে। এই যে আমার বিক্রয় বা ইস্যু কলাম, এই কলামেরই দেখো একদম শেষের দিকে এই তথ্যগুলো রয়েছে। এই যে তথ্যগুলো, এগুলোই আমি এখানে কপি করে বসিয়ে দিয়েছি। বসিয়ে এই যে এই রেটগুলো বের করেছি। 1600 টাকা, 8,400, 9,900, 1,610 টাকা। এভাবে মোট 30 তারিখে বিক্রয়ের পরিমাণ ছিল 21,510 টাকা। তাহলে এবার কি করেছি আমি দেখো তো। এই যে 21,510 টাকা বের হয়েছে, আগে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিয়ে বের করেছি 10,900 টাকা। এখন আবার বিক্রয় হয়েছে 21,510 টাকা। তাহলে এই দুটো যোগ করেছি, বিক্রয়ের সাথে বিক্রয় যোগ হয়েছে, যোগ হয়ে 32,410 টাকা হয়েছে বিক্রিত পণ্যের ব্যয়। এভাবেও তুমি চাইলে সবগুলো বিক্রয় যোগ করে বিক্রয় ফেরত বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারো, অথবা বিকল্প নিয়ম একটু আগে যেটা দেখালাম এই যে এটাতেও তুমি করতে পারো। প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিয়েও বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারো। দেখো দুটো টাকার অ্যামাউন্ট কিন্তু সেম হয়েছে। দেখো এই অঙ্কেও হয়েছে 32,410 এবং এই অঙ্কেও হয়েছে 32,410, বাট দুটোর প্যাটার্ন কিন্তু একরকম ছিল না। দুটো কিন্তু ভিন্ন ভিন্ন রকমের ছিল, ভিন্ন নিয়মে আমরা করিয়েছি, বাট দুটো উত্তর ঠিক হয়েছে। তার মানে এটা বিজ্ঞানসম্মতভাবে সিদ্ধ নিয়ম বলেই আমার কিন্তু দুটো অঙ্ক মিলে গেছে। আশা করছি তুমি বিক্রিত পণ্যের ব্যয়ের দুটো নিয়মই ভালো মতো দেখে বোঝার চেষ্টা করেছ। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি পুরো আলোচনাটি আজকে মনোযোগ দিয়ে দেখে বোঝার চেষ্টা করেছো। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।